আমার যেখানে আশা করনি, তাই তো? না, এমন কিছু না। এটা কি বেবি? মোর আগে চোখে মনার দিকে তাকিয়ে বলল, ওই ওই, কিসের বেবি? হ্যাঁ, এ কি কোলে নেওয়ার বাচ্চা নাকি? হ্যাঁ, আর একবার এসব বেবি টেবি বলে না, মাথায় যে কটা চুল আছে বের করে আছিস না, তা একটাও আস্ত রাখবো না বলে দিলাম। এই মেয়ে, কে তুমি? হ্যাঁ, আমাকে আমার বিএফের সামনে এইভাবে ধমকাচ্ছ? তোমার সাহস তো কম না? আয়ান, তুমি কিছু বলছো না কেন? হে ইউ, সো কল্ড জিএফ, আমি খাটাসের ওয়াইফ, বুঝেছিস? হোয়াট? আয়ান, তুমি বিয়ে করেছো কবে? আমাকে বলনি তুমি? আমাকে এত বড় ধোকা দিলে? ওই তুই আমার দিকে টাকা, এসব ন্যাকা কার না, আর ঢং করলে না তোকে আমি সামনের ওই পুকুরে নিয়ে গিয়ে ফেলবো। তুমি আমাকে তুই করে বলছো? আর যে তোমার থেকে বড় সেটা তোমার চোখে পড়ছে না? ও বড়, তুমি সিনিয়র সিটিজেন, আপনার একসাথে কয়েকটা চক্কর চালালে লাগে। হুম হুম। আয়ান আর অহনা সবকিছু নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে দেখছে। কি বা বলবে তারা? মোয়ের এমন রূপ আয়ান তো নাই, অহনাও দেখেনি। মৌ যে এভাবে ঝগড়া করবে তা তাদের জানার বাইরে ছিল। মনা তো মোয়ের প্রশ্ন শুনে বেশ ভয় পেয়ে যায়। সে আমতা আমতা করে বলে, মানে কি বলছো তুমি? ওলি ওলি মাসুম বাচ্চা রে, ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। আমি বলছি যে একসাথে তোর কয়েকটা বয়ফ্রেন্ড লাগে। কি সব বলছো? আমার শুধু একটা বয়ফ্রেন্ড আছে, সেটা হলো আয়ান। ও তাই নাকি? তাহলে কালকে মনে হয় একটা ছেলে ভূতের সাথে হাতুড়ে হাঁটছিলে। সে ছেলে আমার ফ্রেন্ড। ও ফ্রেন্ড? কিন্তু এমন ভাবে হাত ধরা ছিল, আমার তো ফ্রেন্ড মনে হলো না। সত্যি বলবি নাকি দেবো এক চড়? এতক্ষণ রেস্টুরেন্টের সবাই চুপচাপ ছিল, কিন্তু মোয়ের শেষ কথাটা একটু জোরে হওয়ায় কেউ কেউ একটু বিরক্তও হলো। এদিকে মনা যেন মোয়ের কথায় কিছুটা ভয় পেয়ে গেল। সে আমতা আমতা করে বলল, আসলে এটা আমার বিএফি ছিল। বলেই মাথা নিচু করে রাখলো। আয়ান তো মনার কথা শুনে অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না মনা এমন কিছু করবে। কি বলছো এসব মনা? তুমি আমাকে এতদিন ধরে ঠকাচ্ছিলে। আসলে লাস্ট 1 মাস তুমি আমাকে তেমন সময় দিতে না। আমি ফেড আপ হয়ে গিয়েছিলাম এসব থেকে। আর তার মধ্যেই শাকিল আমাকে প্রপোজ করে, তাই আমি অ্যাকসেপ্ট করে নিই। লাস্ট 1 মাস ধরে এসব চলছিল, আর আমি আজকে জানলাম। আমার এই 1 মাস অফিসে অনেক কাজ ছিল বিধায় তোমাকে সময় দিতে পারিনি। তাই বলে তুমি একসাথে দুই দিকে রিলেশন চালাতে? বাহ বাহ বাহ। আয়ানের এই কথায় মনা মাথা নিচু করে থাকে। অহনা, আমি তোর ভাইয়ের নামে না বড় কি আর মামলা ঠুকে দিব। এমন কোনো মামলা করা যায়? জানতাম না তো। না করা গেলে আমি নতুন করে তৈরি করতে বলবো। অসহ্যকর সব, তুই চল এখান থেকে। এই বলেই মো অহনার হাত ধরে টেনে রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ায়। সে ওয়েট করছে আয়ানের জন্য। এদিকে আয়ান মনাকে কিছু একটা বলে বাইরে এসে দেখে মো আর অহনা দাঁড়িয়ে আছে। সে গাড়ি পার্কিং এরিয়া থেকে এনে অহনা আর মোকে গাড়িতে বসতে ইশারা করলো। মো রেগে গিয়ে পিছনের সিটে বসলো। অহনাও মোয়ের সাথে বসলো। বাড়িতে এসে মো কাউকে কিছু না বলে সোজা তার রুমে চলে গেল, আর অহনা নিজের রুমে। কিছুক্ষণ পর আয়ান এসে তার রুমে গেল। দাদি আর আয়ানের আম্মু তো শুধু চেয়ে চেয়ে দেখছে। তারা বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। কাউকে যে জিজ্ঞেস করবে তারও উপায় নেই। সবাই যে যার রুমে দরজা লাগিয়ে দিয়েছে। আয়ান রুমে ঢুকে দরজাটা কেবলই বন্ধ করলো, অমনি মো বসা থেকে উঠে এসে আয়ানের কাছে এসে দাঁড়ালো। সে কিছু বুঝে ওঠার আগেই মো তার কলার চেপে ধরে বলল, ওই তোর ক্যারেক্টারটা তো ঢিলা কেন? ঘরে বউ থাকতে আবার জিএফ এর সাথে দেখা করতে যাস কেন? আরে আমি মনার সাথে দেখা করতে গিয়েছিলাম একটা কাজে। ওই লুচ্চা বাটা, এত কিসের কাজ? যে আমার ফোনটুকু ধরার সময় পাইসনি? আমার ফোন সাইলেন্ট ছিল। আর তুই এভাবে তুই তুকারি করে কথা বলছিস কেন? আমার ইচ্ছে, আমার হাজবেন্ড, আমি যা খুশি তাই করবো। যেইভাবে কথা বলতে ইচ্ছে করবে সেইভাবে করবো। আর এরপর থেকে যদি তুই ওই মনার সাথে দেখা করিস, আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। এই বলে মো আয়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অহনার রুমে এসে নক করলো। অহনা দরজা খুলে দিতেই সে ভিতরে ঢুকে রুমের দরজা আটকিয়ে দিল। আয়ার নখ খুললে খবরদাই তুই দরজা খুলবি না। আচ্ছা ঠিক আছে। অহনা আর কথা বাড়ালো না, কারণ সে জানে এখন মৌ আর কোনো কথাই শুনবে না। রাতের খাবারের সময় মৌ নিচে গেল না। অহনা খাবার রুমে এনে দিয়ে গেল। সবাই মৌয়ের এত বেশি রাগের কারণ জানতে চাইলে তারপর অহনা আজকে সব ঘটনা বলল। আয়ানের আব্বু আম্মু আর দাদি তো আয়ানের উপর খুব রেগে আছে। আয়ানের আম্মু তো তাকে বেশ কথা শুনিয়েছে। এভাবে একদিন চলে গেল। পুরো একটা দিন মৌ আয়ানের সামনে যায়নি। আয়ান অবশ্য অনেকবার ট্রাই করেছিল মৌয়ের সাথে কথা বলার জন্য, কিন্তু মৌ নাছোড় বান্দা।
সে কথা বলবে না মানে বলবেই না। রাতের বেলা সবাই যে যার রুমে খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। মো অহনা রুমে শুয়ে আছে। এভাবে তার আর ভালো লাগছে না। বেশিরভাগ সময়ই রুমে থাকতে হয়, কারণ আয়ানের আজকাল অফিসে কাজ কম থাকায় বাসায় থাকে সে। মো ভাবলো তার রুমে থেকে একটা বই এনে পড়বে, কিন্তু সমস্যা হলো আয়ান তো এখন রুমে। সে যাবে কিভাবে রুমে? এদিকে মনটা পড়ে রয়েছে বইয়ের উপর। অহনাও ঘুমিয়ে পড়েছে। ও জেগে থাকলে মোকে এত ভাবতে হতো না। অহনাকে পাঠিয়ে দিত রুমে বই আনার জন্য, কিন্তু এখন কি করবে সে? কিছুক্ষণ ভাবার পর সে রুমের দিকে পা বাড়ালো। আয়ান রুমে থাকলে বই আনবে না, আর না থাকলে তো ভালোই, কাজ হয়ে গেল। মো অহনার রুম থেকে বের হয়ে দেখলো আয়ান ড্রয়িং রুমে বসে ফোন টিপছে। যাক, ভালোই হলো নিচে বসে আছে জনাব। আমি তাড়াতাড়ি গিয়ে বইটা নিয়ে আসি। মো তাড়াতাড়ি রুমে ঢুকে বই নিয়ে বের হতে যাবে, তার আগে আয়ান রুমে এসে দরজা আটকে দিল। এই দেখে মোয়ের যেন কলিজা শুকিয়ে এলো। যার সাথে কথা বলবে না ভেবে রুম থেকে বেরিয়ে হয়নি, সে নিজেই তার সামনে হাজির। যাক বাবা, পাখি নিজেই কাছে বন্দি হলো, আমার কিছুই করা লাগলো না। এ বলে আয়ান একটা বাঁকা হাসি দিয়ে মোয়ের দিকে ধীরে ধীরে এগুতে থাকে। মোয়ের তো তা দেখে রীতিমতো হাত পা কাঁপছে ভয়ে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখো, আমি এখানে শুধু বই নিতে এসেছি। আমি এখনই চলে যাব। হুম, এত যেতে দেওয়া যাবে না। পুরো একটা দিন তুই আমার সামনে আসিসনি। আমি তোকে কালকের আসল ঘটনাটা বলতে চাচ্ছিলাম, কিন্তু তুই তো শুনলেই না। আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না। এই বলেই মো দরজার দিকে পা বাড়ালো, কিন্তু তার আগে আয়ান মোকে টেনে নিজের একদম কাছে নিয়ে আসলো। মোয়ের অবস্থা তো খারাপ। কি ব্যাপার, তুই এত ভয় পাচ্ছিস কেন? অন্য সময় তো নিজেই আমার কাছে আসিস, তখন তো কিছুই হয় না। মো কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি স্বেচ্ছায় আসলে কিছু মনে হয় না। আমাকে প্লিজ যেতে দাও। আমার কিছু ভালো লাগছে না। ব্যাপার না, এখন ভালো লাগবে। মানে? আয়ান হঠাৎ করে মোয়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মো তো রীতিমতো শকড আয়ানের এমন কাজে। তার চোখ দুটো বড় হয়ে গিয়েছে। সে ভাবেও নি আয়ান এমন কিছু করবে। 5 মিনিট পর আয়ান মোকে ছেড়ে দিল। দুজনে ঘন ঘন শ্বাস নিচ্ছে। মোয়ের তো দম পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। সে ভালোভাবে শ্বাসই নিতে পারছিল না। মো তো রেগে আয়ানকে বলে, ছি, এসব কি করলো তুমি? ও মা, এতে সিয়ের কি আছে? আমি তোর স্বামী, সো এটা স্বাভাবিকই। আর কি করলাম, এটা আরেকবার করে দেখাবো? মো এই কথা শুনে তার হাত দিয়ে ঠোঁট ঢেকে রাখলো। আয়ানের তো এদিকে খুব হাসি পাচ্ছে। সে মুচকি হেসে বলল, আরে টেনশন নিস না, এখন আপাতত এমন কিছু করবো না, সময় হলে সব আদায় করে নিব। এখন তুই একটু বস, কিছু কথা আছে। না, আমি কিছুই শুনবো না। আমার শোনার ইচ্ছে নেই। বসে কথা শুনবি নাকি আর এক ডোজ দিব? মোয়ের এখন খুব লজ্জা লাগছে আয়ানের সামনে থাকতে, তাই সে যেতে চাচ্ছিল, কিন্তু এখন আর কোনো পথ খোলা নেই তার সামনে। তাই সে বাধ্য মেয়ের মতো আয়ানের কথা শুনে তার পাশে বসলো। আয়ান মোকে বলল, শোন, আমি যে কথাগুলো বলবো তা ভালোভাবে শুনবি, আর কথার মাঝে কথা বলবি না, ওকে? ওকে। দ্যাটস লাইক অ্যান্ড গুড গার্ল। এবার শোন, আমি আসলে সেদিন মনার সাথে ব্যাকআপ করার জন্য গিয়েছিলাম। এ কথা শুনে মো বেশ অবাক হয়ে যায়। আয়ান মোয়ের ভাব উপেক্ষা করে বলল, আমার নিজের কাছে কেন যেন নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। নিজেই নিজেকে প্রশ্ন করতাম, আমি কি করে পারি বিয়ের পরেও বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে রাখতে? এসব গুনাহ। আর কোনো মেয়েই চাইবে না তার স্বামী তাকে রেখে পর নারীর সাথে কথা চিন্তা করুক। যদিও আমাদের কারোর ইচ্ছা বিয়েটা হয়নি, কিন্তু বিয়ে যেহেতু হয়েছে মেনে তো নিতেই হবে। আমি ইচ্ছে করে আগের চেয়েও বেশি মনের সাথে কথাবার্তা বন্ধ করে দিই। ও যখন ফোন দিত, কথা বলতো, কেমন যেন একটা গিল্টি ফিল হতো আমার। আমি হয়তো ওকে ভালোবেসেছিলাম না, তাই এত সহজেই আমি এই ডিসিশন নিতে পারি। আমার মনে হয় আমি ওর মোহেই ছিলাম এতদিন, যা আমার লাইফে তোর আসার পর বুঝতে পারি। আমি ধীরে ধীরে ওর কাছ থেকে নিজেকে সরিয়ে নিই। আমি ভেবেছিলাম কিছু সময় দিব আমাদের সম্পর্কে, কিন্তু আমি মনের অজান্তেই তোকে পছন্দ করতে শুরু করি। বলা যায় তোকে এই অল্প সময়ে ভালোবেসে ফেলি। জানি না তোর মনে আমার জন্য কি আছে। এই বলে আয়ান কিছুক্ষণ চুপ থাকে, আর মো আয়ানের দিকে একভাবে তাকিয়ে থাকে। আয়ান বলে ওঠে, কিন্তু আমার মনে হয় কি জানিস, তুই আমাকে ভালোবাসিস। আয়ানের এ কথা শুনে মো থতমত খেয়ে যায়। সে আমতা আমতা করে বলে, কে 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 বলেছে তোমাকে?
এমন কিছুই না, বুঝলে? তাই নাকি? কিন্তু আমার তো মনে হয় অনেক কিছুই। কারণ তুই যে নজরে আমার দিকে তাকিয়ে থাকিস, তাতে আমার এমনই মনে হয় যে আমাকে তুই ভালোবাসিস। মাথা খারাপ হলে এমনই মনে হয়। ও আচ্ছা, তাহলে ওই 2 দিন আমার এত কাছে এসেছিলি কেন? ও তো তোমাকে ভয় দেখানোর জন্য, যাতে তুমি মনার পিছু ছেড়ে লাইনে আসো। মৌয়ের কথা শুনে আয়ান জোরে হেসে দিল। বাবা, তোরে তো দেখি ভালোই সাহস। অবশ্যই আমি কিন্তু লাইন এসে গিয়েছি। প্রতি উত্তরে মৌ কিছু বলল না, সে মাথা নিচু করে আছে। আয়ান মৌয়ের থুতনি ধরে মাথা উঁচু করে বলে। আচ্ছা বল না, তুই সত্যি আমাকে ভালোবাসিস না? মৌ কিছুক্ষণ চুপ থেকে বলে। জানি না, আমি সময় হলে জানতে পারবা আমি তোমাকে ভালোবাসি না বাসি না। সে সময় আসবে কখন শুনি? সেটাও জানি না আমি। এই বলে মৌ খিলখিল করে হেসে দিল। আর আয়ান এক দৃষ্টিতে তার প্রেয়সীর দিকে তাকিয়ে আছে। তার খুব ইচ্ছা করছে সারাটা রাত এভাবে মৌকে দেখে কাটিয়ে দিতে। মৌ তার হাসি বন্ধ করে বলল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। আয়ান কোনো জবাব দিল না। সে মৌয়ের দিকে এখনো তাকিয়ে আছে। মৌ কোনো জবাব না পেয়ে আয়ানকে হালকা ধাক্কা দিল। এতে আয়ানের হুঁশ ফিরে। কি বলছিলি তুই? শুনিনি। আয়ানের এই কথায় মৌ বেশ লজ্জা পেয়ে যায়। সে মনে মনে বলছে। মশাই তো দেখছি ভালোই লাইনে এসেছে। হ্যাঁ, বলছিলাম যে আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বল। আচ্ছা, আমি সেদিন দেখলাম যে রেস্টুরেন্টে তুমি মনার হাত ধরে রেখেছিলে, কেন? তুই মনে হয় ভালোভাবে খেয়াল করিসনি। আমি মনার হাত ধরেছিলাম না, বরং মনায় আমার হাত ধরেছিল। আমি মনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু বারবার মনা আমার হাত ধরছিল। আমি যতবারই ওর হাতটা সরাই, ততবারই হাত দিচ্ছিল। এটাই নিয়েছিলাম। হুম। হঠাৎ আয়ানের চোখ ঘড়ির দিকে যায়। সে বলে। দেখ, কত রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ি। আচ্ছা, আমি তাহলে যাই। যাই মানে? যাই। কোথায় যাবি? কেন, অন্য রুমে ঘুমাতে যাব? ওখানে কেন যাবি ঘুমাতে? এখানেই ঘুমাবি তুই। কিন্তু কোনো কিন্তু না, শুয়ে পড়। মৌ তো ভয়ে ঢোক গিলল। সে মনে মনে বলছে। বিপদ থেকে বাঁচতে যাচ্ছি, আর সেই বিপদ নিজে এসেই ধরা দিচ্ছে। এতদিন ঘুমিয়েছি কিন্তু কিছু মনে হয়নি। আজকে যখন আয়নের মনের কথা জানলাম, তখন এখানে একসাথে থাকতেও কেমন যেন লাগছে। কি হলো, শুবি না? সব তো। এই বলে মৌ আয়ানের থেকে যথেষ্ট দূরত্ব রেখে শুয়ে পড়ল। এই দেখে আয়ান বলছে। আচ্ছা, আমি কি পর কেউ? না তো, কেন? তাহলে তুই এভাবে শুয়ে আসিস কেন? এমনি। এদিকে শুয়ে আয়, নাইলে দেখা গেল রাতে বিছানা থেকে পড়ে গেলি। আরে না, আমি ঠিক আছি। আসবি নাকি জোর করে আনবো? এই কথা শুনে মৌ এগিয়ে শোয়। আর আয়ান গিয়ে মৌকে জড়িয়ে ধরে। আয়ানের এই কাজে মৌয়ের তো বুক ধুকপুক করছে। তার ইচ্ছা করছে এক্ষুনি এ রুম ছেড়ে পালিয়ে যায়, কিন্তু তা আর সম্ভব কই। কারণ আয়ান এমনভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। একদম নড়বি না, এভাবেই ঘুমা। মৌয়ের মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। সে না চাইতেও এভাবে ঘুমালো, যদিও তার ঘুম আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। সকালের মিষ্টি রোদে আয়ানের ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে যে মৌ এখনো ঘুমোচ্ছে। আয়ান মৌকে এভাবে মন ভরে দেখছে। হঠাৎ মৌয়ের ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে যে আয়ান তার দিকে তাকিয়ে আছে। ঘুম থেকে উঠে এমন পরিস্থিতিতে পড়ে মৌ বেশ আনকমফোর্টেবল ফিল করে। আয়ানের মৌয়ের চেহারা দেখে বুঝতে পারে, তাই সে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে যায়। আর মৌ বসে থাকে। আয়ান বের হওয়ার পর সেও যায় ফ্রেশ হতে। আয়ান অফিসের জন্য রেডি হতে থাকে আর মৌ নিচে যায়। মৌকে আয়ানের রুম থেকে বের হতে দেখে আয়ানের আম্মু, দাদি আর অহনা অবাক হয়ে যায়। তারা মৌকে দেখে মুচকি হাসতে থাকে। মৌ এটা দেখে বেশ লজ্জা পায়। সেই জন্যই বলি যে মৌ গেল কই। সকালে উঠে তোকে না পেয়ে আমি কিছুটা আন্দাজ করেছিলাম যে তুই কোথায়। এখন দেখি আন্দাজটা ঠিক হয়ে গেল। মৌ সবার সাথে কথা বলছিল। এর মধ্যে আয়ান তাকে রুমে ডাকলো। আরে তাড়াতাড়ি যা, আমার নাতিটা তোকে অনেক মিস করছে দেখি। তুই নিচে আসলিই বা কতক্ষণ আগে, আর ডাকাডাকি শুরু। এর মধ্যে আবার আয়ান মৌকে ডাকে। আয়ানের ডাক শুনে অহনা, দাদি আর আয়ানের আম্মু মুখ টিপে হাসে। মৌয়ের তো এখন আয়ানের উপর সেই রাগ হচ্ছে। এইভাবে ডাকার কোনো দরকার আছে? মৌ রুমে গিয়ে দেখলো আয়ান সোফায় বসে আছে। এভাবে টাকার দরকার কি? এত কিসের প্রয়োজন শুনি? আয়ান কিছু না বলে সোফার থেকে উঠে গিয়ে মৌয়ের কাছে গিয়ে দাঁড়ায়।
হঠাৎ করে সে মোয়ের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনে। মো তো এমন ঘটনায় রীতিমতো শকড। সে ভাবেনি যে আয়ান এভাবে করে তাকে ধরবে। তো কি প্রয়োজন? কিসের এত প্রয়োজন? জানিস না, স্বামী অফিসে যাওয়ার আগে বউকে তার আশেপাশে থাকতে হয়। কখন কি প্রয়োজনে পড়ে এই জন্য। আচ্ছা সেটা ঠিক আছে, তো আমাকে আগে ছাড়ো প্লিজ, কেমন যেন লাগছে। ঠিক আছে, ছেড়ে দিলাম। এই বলে আয়ান মোকে ছেড়ে দিল। মো যেন হাফ ছেড়ে বাঁচল। এখন শোন, প্রতিদিন আমার অফিসে যাওয়ার আগে রুমে থাকবি, কারণ আমাকে মোবাইল, ঘড়ি, ওয়ালেট সব এগিয়ে দিবি। মানে আমার আর কাজ নেই মনে হয়, এসব কিছুই আশেপাশেই থাকে, নিজেই নিয়ে নিও। আমার বাসায় আরও কাজ আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো না করলে আরেকটা ইজি ওয়েল বলি। এ কথা শুনে মো বেশ খুশি হলো, কিন্তু আয়ান যা বলল পরক্ষণেই তার মুখে থেকে হাসি চলে গেল। তুই প্রতিদিন আমার অফিসে যাওয়ার আগে আমাকে একটা কিস করবি। এসব কি? হ্যাঁ, এটা কোনো কাজ হলো? যত সব অকাজ। মোয়ের মুখে অকাজ কথাটা শুনে আয়ান জোরে করে হেসে দিল। মো ভ্রু উঁচু করে আয়ানের দিকে তাকালো। সে বোঝার চেষ্টা করছে এমন কি কথা সে বলল যে এত হাসতে হবে। এত হাসির কি বললাম শুনি? আয়ান হাসতে হাসতে জবাব দিল, এই, তুই অকাজ বললি কেন? অকাজ বলবো না তো কি বলবো? হ্যাঁ, এটা কোনো কাজ হলো? অবশ্য কাজ হলো, স্বামী স্ত্রীর মধ্যে এটা নর্মাল। তো বল, কোন কাজটা করবি? মো রেগে জবাব দিল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রতিদিন তোমার অফিসে যাওয়ার আগে সবকিছু এগিয়ে দিব। এই তো গুড গার্ল, এটাতে রাজি হওয়ার জন্য এই কথা কাহিনী না করতে হলো। মো আস্তে আস্তে বলল, মন চাচ্ছে অফিসে যাওয়ার আগে প্রতিদিন একটা জুতো মারি। এত অলস মানুষ কেমনে হয়? কিছু কি বললি তুই? না, আমি আর কি বলবো। এরপর মো আয়ানকে সব প্রয়োজনীয় জিনিস এগিয়ে দেয়। আয়ানের রেডি হওয়া শেষ হলে সে আর মো একসাথে রুম থেকে বের হয়। দাদি সিঁড়ির দিকে তাকিয়ে তাদের দুজনকে দেখছে। আল্লাহ, আমার এই দুজনকে অনেক সুখ দিও। এই দুজনের উপর যেন কারো খারাপ নজর না পড়ে। আয়ান এসে খাবার খেতে বসলো। আয়ানের আব্বু বাসায় নেই। উনি আজকে ভোরেই একটা ডিলের জন্য শহরের বাইরে গিয়েছেন। সবাই খেতে বসেছে। অহনা হঠাৎ ভ্রু কুঁচকিয়ে বলে উঠল, আচ্ছা, কালকে রাতে এমন কি হলো যে তোদের দুজনের মধ্যে সব ঠিক হয়ে গেল? এই কথা শুনে মোয়ের খাওয়া বন্ধ হয়ে গেল। কালকের কথা মনে আসতেই তার খুব লজ্জা পেল। আয়ান মোয়ের বিপরীত দিকে বসে আছে। অহনার এই কথা শুনে সে মোয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হেসেই যাচ্ছে। মোয়ে তো এটা দেখে চরম রাগ লাগছে। কি হলো বল, এমন কি হলো? হ্যাঁ, এসব তোর শুনতে হবে না, তোর শুনে লাভ নেই। সবকিছু যে ঠিক হয়েছে এতটুকুই জেনে রাখ শুধু। আচ্ছা অহনা, তোর আর জানতে হবে না কিভাবে ঠিক হয়েছে সব, কিন্তু আমার একটা চাওয়া আছে। কি দাদি? আমি খুব তাড়াতাড়ি বড় দাদি হতে চাই, ব্যাস। এই কথা শুনে মো বিষম খেল। আর আয়ান তো শয়তানি হাসি দিচ্ছে তার দিকে তাকিয়ে। চিন্তা করো না দাদি, আল্লাহ চাইলে তোমার মনের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে। এটাই শুনতে চাচ্ছিলাম আমি। আমারও তো ইচ্ছে করে আমার নাতিপুতি হোক, তাদের সাথে সময় কাটাই। আমারও খুব ইচ্ছা কেউ আমাকে কিউট করে ফুপি বলে ডাকবে। আহা, মনটাই ভরে যাবে। কিউট কিউট গুলুগুলু ফেস থাকবে। এগুলো শুনে মো বলল, শোনো, এখনই এমন কিছু হচ্ছে না বেশ। কেন কেন? কারণ আমি এখনো অনেক ছোট। আহা, মেয়ের কথা দেখো, বিয়ে হয়ে গেল আর বলে কি না ছোট আছে। ঠিক বলেছিস তুই, কয়দিন পরে দেখা যাবে 2-3 বাচ্চার মা হয়ে গিয়েছে, আর বলে কি না বাচ্চা। কি বলে? তো 2-3 বাচ্চা? আমি তো মরে যাবো নেনে। মোয়ের এই কথা শুনে বাকি সবাই হাসলেও আয়ানের খুব রাগ লাগে। সে মোকে ধমকে সুরে বলে, আর যদি এইসব মরা কথা বলেছিস তো দেখিস তো কি করি আমি। এটা বলে আয়ান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমার রাগ করার কি আছে? সারাদিন মোকে অহনা জ্বালিয়ে মেরেছে। এই কথা জিজ্ঞেস করতে করতে যে হঠাৎ করে কি এমন করলো যে মোয়ের রাগ নেমে গেল। মো তো খুব চেষ্টা করেছে বিষয়টা অ্যাভয়েড করার, কারণ যদি মুখ ফসকে সে কিস করার কথা বলে ফেলে তখন কি হবে। রাতের বেলা মো বারান্দায় দাঁড়িয়ে আছে। সে খুব মনোযোগ দিয়ে চাঁদটা দেখছে। আজকে পূর্ণিমার রাত, এই জন্য চাঁদটা অসম্ভব রকম সুন্দর লাগছে।
কি সুন্দর করে সে চারিদিকে আলো ছড়াচ্ছে। চাঁদের আলো গাছের পাতার উপর পড়ে রংটাই অন্যরকম দেখা যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে হয়তো গাছের এই রংটাই বেশি ভালো লাগতো। আবার মনে হচ্ছে না, যা আছে তাই ঠিক। এই চাঁদটা একদম স্বার্থহীনভাবে তার আলো ছড়াচ্ছে। কারো কাছে তার কোনো দাবি দাওয়া নেই। মানুষও যদি এমন হতো, একদম স্বার্থহীন, তাহলে হয়তো দুনিয়াটাই অন্যরকম হতো। কোনো ঝগড়া ফ্যাসাদ থাকতো না হয়তো। কিন্তু আফসোস, মানুষ এমন না। তারা খুব বেশি স্বার্থপর, খুবই বেশি। এমন কোনো মানুষ, তারা কি প্রকৃতির কাছ থেকে একটু শিক্ষা নিতে পারে না? হয়তো নিতে চায় না তারা। মোয়ের ভাবনার মাঝে হঠাৎ করে আয়ান তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। এতে সে চমকে উঠল। আর আমি, ভয় পাচ্ছিস নাকি? না, তেমন কিছু না। কখন এলে? 10-12 মিনিট আগে এসেছি। রুমে এসেই দেখলাম তুই বারান্দায়, তাই নিঃশব্দে গিয়ে ফ্রেশ হয়ে তোর কাছে এলাম। প্রকৃতির সৌন্দর্য এইভাবে বিভোর ছিলি যে আমি কখন আসলাম তুই খেয়ালই করিসনি। দেখো না, আজকের চাঁদটা কি সুন্দর লাগছে। একদম তোর মতো। আয়ানের এই কথা শুনে মো হালকা লজ্জা পেল। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে রুমে আসলো তারা। মো শুকনো কাপড় গুছিয়ে রাখছে, আর আয়ান মোবাইল ঘাঁটছে। হঠাৎ করে তারা আজকে সকলের ঘটনা মনে পড়ে গেল। সে মুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তো বল, আমাদের বেবি কবে আসছে? আয়ানের এই কথা শুনে মোয়ের কাজ থেমে গেল। অসম্ভব লজ্জা লাগছে তার। দাদির মুখে বাচ্চার কথা শুনে খুব একটা লজ্জা লাগেনি, কিন্তু আয়ানের মুখে এই কথা শুনে তার মনে হচ্ছে লজ্জায় এই রুম থেকে বের হতে পারলে বাঁচে। সে কিছুক্ষণ চুপ থাকে। এর মধ্যে আবার আয়ান বলে ওঠে, কি হলো বল? কি বলবো? হ্যাঁ, এসব কি আমার হাতে নাকি? আল্লাহ যেদিন চাইবে সেদিন হবে। এরপর আয়ান গিয়ে আবার মৌকে পিছন থেকে জড়িয়ে ধরে। কিছু তোর হাতে, কিছু আল্লাহর হাতে। এই বলে আয়ান মৌয়ের ঘাড়ে মুখ গুজে দেয়। আয়ানের ছোঁয়ায় সে কেঁপে ওঠে। কাপা কাপা কণ্ঠে সে বলে, আমি এসবের জন্য এখনো রেডি না। মৌয়ের এই কথা শুনে আয়ান মুখ উঠায়। ঠিক আছে, তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না। আয়ান মৌকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, আমাদের মাঝে যেসব ঠিক হয়ে গিয়েছে এতে আল্লাহর হাজার হাজার শুকরিয়া জানাই। বুঝতে পারছি যে তোর কিছু টাইমের দরকার। ঠিক আছে, তুই টাইম নে, আমার কোনো সমস্যা নেই। মৌ কৃতজ্ঞতাপূর্ণ একটা হাসি দেয়। সে ভেবেছিল যে আয়ান জোর করবে, কিন্তু আয়ান তা করেনি, বরং তাকে বোঝার চেষ্টা করেছে। আয়ানের এই কাজে তার মনে আয়ানের জন্য মনে হয় আরো বেশি ভালোবাসা বেড়ে গেল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, করো। তুই কি আমাকে ভালোবাসিস না? এই কথা শুনে মৌ কি জবাব দিবে বুঝতে পারছে না। কি করে তাকে বলবে যে তার এই জীবন সঙ্গিনী তার চেয়েও বেশি ভালোবাসে, মন উজাড় করে ভালোবাসে। কিন্তু আবার বলতেও কেমন যেন লজ্জা লাগে। মনে হচ্ছে আগের চেয়ে তার লজ্জা আরো বেড়ে গিয়েছে, অনেক বেশি। বলবো তো, বললাম একদিন। জানি তো একদিন বলবি, কিন্তু সে একদিন কবে আসবে? আসবে আসবে, সবরে মেওয়া মিলে। তাই সবর করো, যে কোনো একদিন হুট করেই বলে দিতে পারি। তুই জানিস না, তোর মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য আমার মন ছটফট করছে। আরে শুধু একটা শব্দ শোনার জন্য এত উৎসুক? বলবো তো একদিন। কবে বলবি? হ্যাঁ, আমি মরে গেলে তারপর? আয়ানের এই কথা শুনে মুয়ের চরম রাগ উঠে গেল। এসব কি বল? হ্যাঁ, মুখে কি লাগাম লাগানো যায় না? কেন, সকালেও তো তুই এই কথাই বলছিস। উফ, সেটা আমি মজা করে বলেছিলাম রে বাবা। তো আমি মজা করলাম? মু করুণ চোখে আয়ানের দিকে তাকিয়ে বলল, আমার মজার করবে না প্লিজ। ঠিক আছে, আর করব না, তুই এমন করবি না। বলে মো একটা মুচকে হাসি দিল। তার এই হাসিতে যেন আয়ান হাজারবার ঘায়েল হয়। এর মধ্যে আবার দাদি মোকে ডাক দিল। আয়ান ভেবেছিল মোয়ের সাথে আরো কিছু সময় কাটাবে, কিন্তু দাদির এই ডাকটা আয়ানের মন ক্ষুণ্ণ করে দিল। সে ঠোঁট বাঁকিয়ে বলল, যা তুই, নইলে ডেকে ডেকে হয়রান হয়ে যাবে মেয়ে দাদি। মো কিছু না বলে দরজার দিকে পা বাড়ালো। যাওয়ার পথে সে হঠাৎ থেমে গিয়ে আয়ানের দিকে চেয়ে বলল, সাল লঙ্ঘে। হ্যাঁ, কি বললি তুই? বলেছি কিছু একটা, পারলে বুঝে নিও। কি যে বললি, বুঝবো কিভাবে? আবার দাদি ডাকে। দাদি ডাক শুনে মো আর কিছু না বলে চলে যায়। আর আয়ান গভীর চিন্তায় ডুবে যায় যে মো এইমাত্র কি বলে গেল। আয়ান তো এক মহা চিন্তায় পড়ে গেল মোয়ের মুখে শব্দটা শুনে। এ কি বলে গেল হঠাৎ করে? কিছুই তো বুঝলাম না।
জিজ্ঞাসা করলেও বললো না। আচ্ছা সার্চ দিব নাকি গুগলে? তাই করি। ফোনের ডাটা অন করে যেই না সার্চ দিতে যাবে তখনই নিচের থেকে ডাক পড়ল রাতের খাবারের জন্য। আয়ান এতে বেশ বিরক্ত হলো। আর কিছুক্ষণ পর ডাকলে কি হতো? আমি ওয়ার্ডটা জেনে নিতাম। উফ। এরপর আয়ান বিরক্তি মাখা মুখ নিয়ে নিচে গিয়ে খাবার খেতে বসলো। সে গিয়ে মোয়ের সামনে চেয়ারে বসলো। সবাই খাবার খাচ্ছে। মোয়ের মনে হলো কে যেন তার পাতে গুঁতা দিচ্ছে। সামনে তাকাতেই সে দেখলো আয়ান ভাত খাচ্ছে আর মুখ বাঁকিয়ে হাসি দিচ্ছে। ও, তার মানে এই কাজটা এনার? মো তাড়াতাড়ি করে নিজের পাটা সরিয়ে নিল। আয়ান এতে যে বেশ বিরক্ত হলো তা তার চেহারা দেখে বেশ বুঝতে পারল মো। খাবার খাওয়া শেষে আয়ান মোয়ের সাথে তখনকার বলা কথাটা নিয়ে জিজ্ঞাসা করবে, কিন্তু মো রান্নাঘরে গিয়ে সব গোছাতে লাগলো। আয়ান মোয়ের আশেপাশে থেকে বারবার এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করছে, কিন্তু সে চুপ, কোনো কথাই বলছে না। অথচ মনে মনে সে বেশ মজা পাচ্ছে আয়ানকে এভাবে জ্বালাতে পেরে। আয়ান আর উপায় না পেয়ে অহনার কাছে গেল। অহনা শোন, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। বল, কি কথা ভাইয়া? আচ্ছা, শালঙ্গে মানে কি রে? আয়ানের এই কথা শুনে মো মোবাইল থেকে চোখ তুলে তার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। অহনা ভ্রুজোড়া তুলে জিজ্ঞাসা করলো, কেন রে ভাইয়া, হঠাৎ এই শব্দের মানে জিজ্ঞাসা করছিস যে? এমনি, তুই বল তো। অহনা সন্দেহে সুরে আয়ানকে জিজ্ঞাসা করলো। মো বলছে তাই না? অহনার মুখে এ কথা শুনে আয়ান কিছুক্ষণ চুপ থাকলো। তারপর অসহায় ভাব নিয়ে বলল, ঠিক ধরেছিস। গুগলের সার্চ দিয়ে দেখতে যাব, তখন এই খাওয়ার জন্য ডাক পড়লো। এখানে এসেও মৌকে বরাবর জিজ্ঞাসা করলাম, কিন্তু ও কি ভালো মানুষ নাকি বলল না সে। তাই ভাবলাম তোকে জিজ্ঞাসা করি। আয়ানের এই কথা শুনে অহনা নিজের হাসি থামাতে পারছে না। এত হাসির কি বললাম? বল কি বলেছে আসলে ও? না বললে চলে যায়। আরে ভাইয়া, রাগিস কেন এত? বলছি বল। মো তোকে কোরিয়ান ভাষায় ভালোবাসি বলেছে। কোরিয়ান ভাষায় সালাঙ্গে মানে আই লাভ ইউ। এই কথা শুনে আয়ানের মাথায় হাত। মানতে হবে ভাইয়া, মোয়ের জবাব নেই। এত সুন্দর করে সে তোর কাছে নিজের মনের কথাটা বলল। বাহ বাহ, শি ইজ সো ক্লেভার না? ক্লেভার না চাই, আজ তো একটা বিয়াদব মেয়ে। সোজা বাংলায় বললেই তো হয়। না, এভাবে বললে বেশি ভালো হয়েছে। সোজা বাংলায় তো সবাই বলে। আচ্ছা, তোরা এটা জানিস কিভাবে? না জানার কি হলো? আমরা সুযোগ পেলেই কোরিয়ান সিরিয়াল দেখি। ও তাই, ভালো ভালো, বেশি বেশি করে দেখ। পড়ালেখা নাই, কিছু নাই, সারাদিন এইসব দেখ। এই বলে আয়ান অহনার মাথায় হালকা থাপ্পড় দিয়ে রুমের উদ্দেশ্যে চলে গেল। মিসেস মো, তুমি তো বড়ই দুষ্টু হয়ে যাচ্ছ দিন দিন। আজকে একটা ব্যবস্থা করতে হবে দেখছি। আয়ান সোফায় বসে ফোন টিপছে। এর মধ্যে মো রুমে আসে। সে সেই শোয়ার প্রস্তুতি নিতে থাকে। তখনই আয়ান হুট করে এসে মোয়ের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে একদম মিশিয়ে নেয়। আয়ানের এভাবে হুট করে কাছে আসে মোয়ের মনে হয় প্রাণ পাখি উড়ে গেল। তার বুক ভয়ে ধুকপুক করছে। আচ্ছা, হঠাৎ করে এভাবে আসো কেন? আমি কি ভয় পাই না? মনে হয় সবসময় ভয় দেখানো ধাঁধায় থাকো। তুই কি কখনো ভালো হবি না? কেন? আমি এবার কি করলাম? আর এভাবে ধরে রাখার মানে কি? ছাড়ো প্লিজ, আমার কেমন জানি লাগে। আবার একই কথা, আমি তোর স্বামী, সো যেভাবে ইচ্ছা সেভাবেই ধরবো তোকে। আর আজকে তোর যেমনই লাগুক, আমি ছাড়বো না তোকে। এখন থেকে এইসবের অভ্যাস করে নে, যখন তখন তোকে কাছে টেনে নিব আমি। এই বলে আয়ান চোখ টিপ দিল। আয়ানের এ কথা শুনে মো ভয়ে ঢোক গিলল। সে মনে মনে বলছে, না, এই ছেলে তো বড়সড় রকমের বজ্জা দেখছি। কি হলো, চুপ করে আছিস কেন? আমি যে একটা প্রশ্ন করেছিলাম তার জবাব কই? আচ্ছা, আমি করলামটা কি? আমাকে বোকা বানানোর জন্য তখন ওই ওয়ার্ডটা বলে গেলি না? এবার মো ব্যাপারটা বুঝতে পারল। সে মুখ টিপে হেসে যাচ্ছে আর নিজেকে আয়ানের থেকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু আয়ান এটা বুঝতে পেরে মোকে নিজের সাথে আরো শক্ত করে ধরল। তারা দুজন এত কাছাকাছি যে একজনের নিঃশ্বাসের শব্দ আরেকজন শুনতে পারছে। মোয়ের এতে কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। আয়ান এটা বুঝতে পারছে বেশ, কিন্তু সে মোকে ছাড়ল না। মো তো আয়ানের চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। সে অন্যদিকে তাকিয়ে বলল,
আমি বোকা বানালাম কই? যা বলার অন্য ভাষায় বলেছি। বুঝতে না পারাটা তোমার ব্যর্থতা। আয়ান মৌয়ের মুখটা এক হাত দিয়ে ধরে তার দিকে ফিরালো। ও তাই? আমার ব্যর্থতা? তুই যা হঠাৎ করে এমন বলে গেলি, তো আমি কি করে বুঝতাম যে তুই তোর মনের কথা আমাকে বলেছিস? মৌ কিছুই বলল না। সে আয়ানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই তার ইচ্ছা করছে আয়ানের দিকে তাকিয়ে থাকতে। আজকে এই মানুষটাকে হঠাৎ এমন ভালো লাগছে কেন তার কাছে? আয়ান বুঝতে পারল মৌ তার দিকে তাকিয়ে আছে। সে মুচকি হেসে মৌয়ের গালে হালকা করে একটা চুমু দিল। তার এমন কাজে মৌ হতভম্ব হয়ে গেল। কিন্তু এমন কাজে মৌয়ের আবার ভালোও লাগছে। কিছুই বুঝছে না সে। অবাক বিষয়, হচ্ছেটা কি এখন? পাগল হয়ে গেলাম নাকি আমি? একবার আয়নের কাছে আসা খুব ভালো লাগে। মনে হয় সে এইভাবেই অনেকটা সময় কেটে যাক। আবার একবার কাছে আসলে কেমন একটা লাগে, তখন মনে হয় যে তাড়াতাড়ি ওর থেকে পালাতে পারলেই বাঁচি। আমি নিশ্চিত পাগল হয়ে গিয়েছি। আয়ান মৌয়ের দিকে তাকিয়ে বলল, কি হলো, এভাবে আমার দিকে হঠাৎ করে চেয়ে আসিস কেন? কিছুক্ষণ আগেই না তুই আমার থেকে সাড়া পেতে যাচ্ছিলি, এখন কি হলো আবার? কিছুই না, এমনি। আচ্ছা বল না, ভালোবাসি শব্দটা খুবই শুনতে ইচ্ছা করছে তোর মুখ থেকে ভালোবাসি শব্দটা। মৌ ভাবল। আর কত ঘুরবো বেচারাটাকে? বলে দিই যে আমি কতটা ভালোবাসি তোমাকে। মৌ কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসি 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 তোমাকে, অনেক বেশি ভালোবাসি। তোমার ভালোবাসার থেকেও বেশি ভালোবাসি। এই বলে আয়ানের বুকে মুখ লুকালো মৌ। আর আয়ানের আজকে অনেক ভালো লাগছে মৌয়ের মুখে ভালোবাসি কথাটা শুনে। সে নিজেই জানতো না যে সে মৌকে এতটা ভালোবেসে ফেলবে এই কয়দিনে। কারোর প্রতি কি এত কম সময়ের মধ্যেই ভালোবাসা জন্মে, নাকি শুধুই ভালো লাগা? না, এটা শুধু ভালো লাগা না, ভালোবাসাও। কারণ মৌকে ছাড়া আয়ানে নিজেকে শূন্য শূন্য লাগে, নিজেকে অপূর্ণ লাগে। হয়তো মৌকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব তার জন্য। তার প্রেয়সীকে ছাড়া একটা দিনও কাটাতে পারবে নাকি সন্দেহ। মাঝে মাঝে মৌকে হারানোর চিন্তা হুট করে মাথায় আসলে কেমন যেন ভয়ে বুকটা কেঁপে ওঠে তার। তখন জোর করে এইসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে সে। অনেকক্ষণ এভাবে থাকে দুজন। হঠাৎ মৌ মাথা তুলে বলে, আজকে সারা রাত এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? পা ব্যথা হয়ে গেল। ইচ্ছা তো করছে এভাবে এই রাতটা পার করে দিই, কিন্তু তোর যেহেতু পা ব্যথা করছে তাই আর হলো না। বলেই আয়ান মৌকে কোলে তুলে নেয়। এভাবে হুট করে না বলে কোলে নেওয়ায় মৌ অবাক হয়ে যায়। আয়ান মৌকে নিয়ে খাটে শুয়ে দেয়। তারপর সে মৌয়ের পায়ের কাছে বসে তার পা টিপে দেয়। মৌ তো আয়ানের এই কাণ্ডে কি বলবে বুঝতে পারছে না। এবার পা টিপে দিচ্ছে, ব্যথা কমে যাবে। আরে, আমি তো এমনিই বললাম পায়ে ব্যথার কথা। আয়ান ভ্রু কুচকিয়ে মৌয়ের দিকে তাকালো। তো আগে বলবি না? আমি কি জানতাম নাকি তুমি এভাবে পা টিপে দিবে? আয়ান আর কিছু না বলে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথে সে মৌকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছে। মৌয়ের তো দম বন্ধ হওয়ার অবস্থা। নড়বি না তো, প্রতিদিন এভাবে ঘুমানোর অভ্যাস কর। মৌ কিছু না বলে ওভাবেই ঘুমানোর চেষ্টা করলো। সকালে মৌয়ের ঘুম আজকে আগে ভেঙে যায়। সে উঠে দেখে আয়ান ঘুমাচ্ছে। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কি কিউট লাগছে আমার বরটাকে, মাশাআল্লাহ। এই বলে আয়ানের গালে আলতো করে একটা চুমু দিয়ে মৌ উঠে গেল। সে ফ্রেশ হয়ে নিচে গেল নাস্তা বানাতে সাহায্য করতে। এদিকে আয়ান উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হতে লাগলো। শুধু শার্ট প্যান্ট পরে বসে আছে সে। মৌ এর জন্য ওয়েট করছে। উফ, এই মেয়েটা কি ভুলে গেল নাকি ওর কাজ? ডাক দিয়ে। আয়ান ডাক দিতে যাবে তার আগেই মৌ এসে হাজির হলো। সে আয়ানকে ঘড়ি ওয়ালেট এগিয়ে দিল। আয়ান নাস্তা করে অফিসের জন্য বেরিয়ে পড়ে। আর মৌ আর অহনা কলেজের জন্য বেরিয়ে পড়ে। আগের চেয়ে অনেক বেশি কলেজ মিস দেয় তারা দুজন। অবশ্য বাসায় বসে সুযোগ পেলেই পড়তে বসে। আয়ান আজকে সন্ধ্যার দিকেই বাসায় চলে আসে। সাথে বেশ কিছু ফলমূল, বিস্কিট এবং প্রয়োজনীয় কিছু জিনিস আনে। আয়ানের কাছে এসব দেখে মৌ, অহনা, দাদি আর আয়ানের আম্মু অবাক হয়ে যায়। কি ব্যাপার রে আয়ান, এত কিছু কেন হঠাৎ? কেউ আসবে নাকি? কালকে ওনাকে ছেলেপক্ষ দেখতে আসবে। এটা শুনে অহনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে এটা শুনবে আশাই করেনি। কি বলছিস? হঠাৎ করে এইসব কেন? হঠাৎ করে না, আমি অফিসে যাওয়ার পর আব্বু ফোন দিয়ে আমাকে ছেলে দেখতে আসার ব্যাপারে জানায়। তোমাদের সবাইকে সারপ্রাইজ দেবো বলে আমি আব্বুকে জানাতে মানা করছি। কিন্তু তাই বলে এমন হুটহাট করে?
এইসব একটু হুটহাট করে হাই দাদি, আর তোমরা টেনশন করো না, ছেলে অনেক ভালো। আর এটা আব্বুর এক বন্ধুর ছেলে, ছেলেটির ডক্টর, নাম ফাহাদ। তারা মেয়ে খুঁজছিল, তো ওই আঙ্কেলের হঠাৎ অহনার কথা মাথায় আসে, তাই তিনি আব্বুকে ফোন করে সব জানায়, আর আব্বুও রাজি হয়ে যায়। আচ্ছা মানলাম সব ঠিক আছে, কিন্তু তোর আব্বু তো বাসায় নেই, আর অহনা তো রাজি হবে না আমার মনে হয়। বলে তিনি অহনার দিকে তাকায়। তাকে দেখে মনে হচ্ছে আরেকটু হলেই কেঁদে দিবে। আরে কোনো সমস্যা হবে না, আমি আছি তো। ছেলেরা কালকে বিকেলের দিকে আসবে, তাই সব রেডি করে রেখো। আয়ানের এই কথা শুনে অহনা এবার কেঁদেই দিল। একদম জোরে জোরে কান্না করছে সে। কান্না মিশ্রিত কণ্ঠে সে বলল, আমি বিয়ে করব না, এত তাড়াতাড়ি আমাকে তোমরা পর করে দিবে? আরে পাগলি, তোর কি কালকেই বিয়ে নাকি? জাস্ট দেখতে আসবে। আর তোর যদি পছন্দ না হয় তাহলে আর বিয়ে হচ্ছে না। মৌ ঠিক বলেছে। তোর ইচ্ছের বিরুদ্ধে তো তোকে কেউ বিয়ে দিচ্ছে না। না, আমি কোনো কথাই শুনবো না। আমি এখন বিয়ে করব না, ব্যাস। আয়ান মোকে চোখের ইশারায় বলল অহনাকে বোঝাতে এই ব্যাপারে। মো এটা বুঝতে পেরে অহনাকে রুমে নিয়ে গেল। অনেক কথাবার্তা বলে শেষ পর্যন্ত অহনাকে রাজি করানো গেল। পরের দিন বিকালে মো অহনাকে রেডি করাচ্ছে। অহনা বেশ ফর্সা, তাকে মোটামুটি সব কালারের শাড়িতেই মানায়। আজকে একটা মেরুন কালারের শাড়ি পরে রেডি করালো মো। চোখে হালকা কাজল আর হালকা লিপস্টিক দিয়ে দিল। এতটুকুতে অহনাকে অনেক সুন্দর লাগছে। আরে আমার অহনা রে, তোকে তো সুন্দর লাগছে কেন বলারও বাইরে। ফাহাদ ভাইয়া দেখলে পাগল না হয়ে যায়। তুই চুপ কর না রে বই, আমাকে একটু সাহস দে, প্রচন্ড ভয় লাগছে। আরে এত ভয়ের কি আছে, বি কুল বেবি। বিকুল? হায়, তুই তো তেমন সিচুয়েশনে পড়িসনি, তাই আমার অবস্থা বুঝতেও পারছিস না। হ্যাঁ, তো অবশ্যই ঠিক। তুই দেখিস ফাহাদ ভাইয়াকে দেখে তুই একদম নর্মাল হয়ে যাবি। এমন ভাবে বলছিস যেন আমার চেনা পরিচিত। না, তা মিন করিনি। দেখ দোস্ত, তুই প্লিজ বিয়েতে রাজি হয়ে যাস। কতদিন বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করি না। রাখ তোর অনুষ্ঠান, আমি চিন্তা করছি নিচে গিয়ে ওনাদের সামনে বসবো কিভাবে। আবার একবার মাথার মধ্যে ঘুরছে, এ ফাহাদ দেখতে কেমন হবে। আমার মনে হচ্ছে অনেক হ্যান্ডসাম হবে। কি জানে কি হবে। তাদের কথার মাঝে আয়ান রুমে ঢুকলো। অহনাকে দেখে সে তার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ছোট্ট বোনটা কত বড় হয়ে গেল, আজ ছেলে দেখতে আসছে, তাকে বিশ্বাসই হতে চাচ্ছে না। মো ভাবলো মুহূর্তটা খুব বেশি ইমোশনাল হওয়ার আগেই কিছু বলার দরকার। আচ্ছা, ছেলেপক্ষ চলে আসছে? এই জন্যই ডাকতে আসছিলাম। ওনাকে দেখে বলার কথা ভুলেই গিয়েছি, তুই ওকে নিয়ে তাড়াতাড়ি নিচে আয়। তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি। আয়ান যাওয়ার পর মো অহনার মাথা শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। আর মো আগে থেকে রেডি হয়েছিল। সে শাড়ির সাথে মাথায় হিজাব পরেছিল। অহনা রুম থেকে বের হওয়ার পর ভয় যেন তাকে আরো জেগে বসে। এখন ভয় রীতিমতো তার হাত ঘামছে। মো অহনাকে নিয়ে গিয়ে ছেলেপক্ষের সামনে বসালো। অহনা মাথা নিচু করে আছে, আর মো গিয়ে আয়ানের পাশে দাঁড়ালো। অহনা সোফায় বসে আছে, রীতিমতো ঘামছে সে, কারণ এমন সিচুয়েশনে এর আগে কখনো পড়েনি সে। অহনাকে দেখতে ফাহাদ, তার আব্বু আর আম্মু এসেছে। ফাহাদ দেখতে বেশ হ্যান্ডসাম, গায়ের রং অহনার মতোই ফর্সা, চোখের রং হালকা খয়েরি। ফর্সা মুখের উপর এই রঙের চোখটাই যেন বেশি ভালো লাগে। ফাহাদ তো অহনাকে আসার পর থেকে দেখেই যাচ্ছে। এদিকে ফাহাদের আম্মু অহনাকে কিছু প্রশ্ন করলো। অহনা ভয় ভয়ে জবাব দিল। সে এখনো পর্যন্ত মাথা উঁচু করেনি। এদিকে আয়ান আর মো দাঁড়িয়ে দাঁড়িয়ে অহনা আর ফাহাদকে দেখছে। তারা দুজন ফিসফিসিয়ে বলছে, ফাহাদ ভাইয়াকে দেখেছো? সে কখন থেকে আমাদের অন্যের দিকে তাকিয়ে আছে। দেখলাম তো, আমি হলেও তোর দিকে এমন ভাবে তাকিয়ে থাকতাম। আয়ানের এ কথা শুনে মো হালকা করে একটা কাশি দিল। কত তাকিয়ে থাকতে এটা জানা আছে। তুমি তো তোমার মনাকে নিয়েই পড়ে থাকতে। এখানে মনা কথা থেকে আসলো, আর কখনো মনার নাম নিবে না। আচ্ছা ঠিক আছে। গুড গার্ল। জানিস আমার ইচ্ছে করছে তোকে আবার বিয়ে করি, একদম ধুমধাম করে। শখ কত, ছোট বোনের বিয়েটা দাও তারপর। এর মধ্যে আয়ানের দাদি ডাকলো আয়ানকে। তিনি আয়ানকে রুমে এনে বললেন, শোন, ফাহাদের পরিবার চাচ্ছে যে এ বিয়েটা হোক। অহনাকে তাদের অনেক পছন্দ হয়েছে। ওনারা চাচ্ছে আজকে অহনাকে আংটি পরিয়ে রাখবে। আয়ান কিছুক্ষণ ভেবে বলল,
দাঁড়িয়ে আমি আব্বুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি এই ব্যাপারে। তাই কর, কিন্তু তাড়াতাড়ি। এরপর আয়ান তার আব্বুকে ফোন দিয়ে এ বিষয়ে পরামর্শ নেয়। আয়ান ফোন রেখে দাদিকে বলে, আব্বু বলেছে ফাহাদের ফ্যামিলি অনেক ভালো, বেটা হয়ে গেলে বরং ভালো, কারণ চেনা পরিচিত মানুষেরা। ঠিক আছে, তোর আব্বু যা বলে তাই করি। কথা শেষে আয়ানের দাদি রুম থেকে বের হয়ে আসে। আমাদের কোনো সমস্যা নেই এই বিয়েতে। আপনারা আজকেই অহনাকে আংটি পরিয়ে রাখতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার তো ইচ্ছা যত তাড়াতাড়ি অহনাকে আমাদের বাড়ির বউ করে নিতে পারি ততই ভালো। আপনাদের ফাহাদকে জিজ্ঞাসা করার কিছু আছে? না না, আমাদের ফাহাদকে অনেক ভালো লেগেছে। এমন ছেলে কি এখন খুঁজে পাওয়া যায় নাকি? এরপর ফাহাদের আম্মু বসা থেকে উঠে অহনার কাছে গিয়ে বসে। তিনি অহনার থুতনি ধরে মুখটা উঁচু করে। আপনাদের মেয়ে তো কোটিতে একটা, কে না চাইবে এমন মেয়েকে নিজের বাড়ি বউ করতে। এই বলে উনি নিজের ব্যাগ থেকে একটা আংটি বের করে অহনার হাতে পরিয়ে দিলেন। যেহেতু অহনার আঙ্গুলের মাপ ছাড়া আংটি পরানো হয়েছে, তাই একটু টাইট হয়ে গিয়েছে। বা আমাদের বাড়ির বউয়ের হাতের আংটিতে অনেক শোভা পাচ্ছে, কিন্তু আংটিটা ছোট হয়ে গিয়েছে। সমস্যা নেই, আমরা আজকেই তোমার হাতে মাপ নিয়ে আংটি অর্ডার করে আসব। আংটি পরানো শেষে দাদি মোকে বলল সবার জন্য মিষ্টি নিয়ে আসতে। মো এতক্ষণ অহনাকে দেখছিল। সে বুঝতে পারছে অহনা এসবে একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। কিছু রিয়্যাক্ট করবে নাকি কিছু বলবে বুঝতে পারছে না সে। শুধু বুঝতে পারছে যে অহনা অনেক কষ্ট পেয়েছে তাদের এমন ওঠার ডিসিশনে। এদিকে অহনার অবস্থা করুণ। সে ভাবতেই পারেনি প্রথমবার দেখতে এসেই তার বিয়ে ঠিক হয়ে যাবে। এখন প্রচুর কান্না পাচ্ছে তার, কিন্তু কান্না করতে পারছে না। ফাহাদের আম্মু আয়ানের আম্মুর উদ্দেশ্যে বলল, ভাবি যদি কিছু মনে না করেন তাহলে আমার মনে হয় ফাহাদ আর অহনা আলাদা একটু কথা বলুক। আয়ানের আম্মু চিন্তায় পড়ে গেলেন। উনি ভাবছেন এভাবে কথা বলতে দেয়া কি ঠিক হবে। কিছুক্ষণ পর তিনি জবাব দিলেন, ঠিক আছে ভাবি, ওরা দুজন কথা বলুক। অহনা আম্মুর এই কথা শুনে শুধু হতবাক হয়ে রইল। সে করুণ দৃষ্টিতে তার আম্মুর দিকে তাকালো। সে চাচ্ছিল যে তার আম্মু এতে না বলুক, কিন্তু এমন কিছুই হলো না। এর মধ্যে মো চলে আসলো। তাকে দায়িত্ব দেয়া হলো অহনা আর ফাহাদকে ছাদ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সে অহনা আর ফাহাদকে ছাদে দিয়ে নিচে চলে আসলো, কিন্তু নিচে এসে সে স্থির থাকতে পারলো না। খুব টেনশন হচ্ছে তার। কি বলবে অহনা, কি করবে? ফাহাদের সাথে আবার খারাপ ব্যবহার তো করবে না? এমন হাজারো চিন্তা তার মাথায় উকি দিচ্ছে। আয়ানের সাথে যে কথা বলে একটু হালকা হবে তারও উপায় নেই, কারণ আয়ান আম্মু দাদি আর ফাহাদের পরিবার বিয়ের ব্যাপারে কথা বলছে। এদিকে অহনার অবস্থা তো যাই। সোফায় সবার সামনে বসে কি কম অস্বস্তি ফিল করছিল যে এখন আবার এভাবে একা কথা বলতে পাঠালো তাকে। ফাহাদ মনে হয় অহনার সিচুয়েশনটা কিছুটা আন্দাজ করতে পারছে। সে বলল, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? রিল্যাক্স হও। এই কথা শুনে অহনার মুহূর্তে ভয় দূর হয়ে রাগ এসে যায়। সে মনে মনে বলছে, বাবা, প্রথম কথাতেই তুমি, তারপর আবার বলে রিল্যাক্স হও। আমার জায়গায় থাকলে বুঝতি রিল্যাক্স কিভাবে হতে হয়। অসহ্য। অহনার ভাবনার মাঝেই ফাহাদ বলল। তুমি কি কিছু ভাবছো? অহনা নিজেকে স্বাভাবিক রেখে বলল, না না, তেমন কিছু না। আচ্ছা, তুমি তো আমাকে এখনো দেখোনি তাই না? দেখবেই বা কি করে? মাথাটা একটু উঁচু করলে তো। ফাহাদের এই কথা শুনে অহনার কিছুটা রাগ লাগলো। সে বিরক্তি নিয়ে মাথা তুলল তার সামনের মানুষটাকে দেখার জন্য, কিন্তু ফাহাদকে দেখে তার সব রাগ চলে গেল। কারণ ফাহাদকে দেখতে একদম কিউট ইনোসেন্ট একটা বাচ্চার মতো লাগছে। অহনা তো ফাহাদকে দেখে ক্রাশ খেলো। সে ফাহাদের দিকে হা করে তাকিয়ে আছে। অহনার এভাবে তাকানো দেখে ফাহাদ মুচকি হেসে দিল। সে বলল, তুমি অহনা, পছন্দ হয়েছে আমাকে? আমার কি তোমাকে খুব পছন্দ হয়েছে? ফাহাদের এই কথায় অহনা কিছুটা লজ্জা পেল, কিন্তু সে কিছু বলল না। তো আমি কি ধরে নিব আমাকে তোমার ভালো লেগেছে? কারণ চুপ থাকা সম্মতির লক্ষণ। ফাহাদের এই কথা শুনে অহনা মুখ ফিরিয়ে একটা হাসি দিল। আচ্ছা, আমাদের এখন যাওয়া উচিত। আর কি কিছু জানবে আমার ব্যাপারে? না না, থাক, চলো নিচে যাই। এরপর তারা দুজন ছাদের থেকে নিচে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে নামছে। ফাহাদ হঠাৎ বলে উঠল, এখনো কি তোমার আগের মতোই ভয় লাগছে? ফাহাদের এই কথাটা অহনাকে অনেক ভাবালো, কারণ আজব হলেও সত্য যে ফাহাদের সাথে কিছুটা কথা বলার পর তার একদম ভয় গায়েব হয়ে গিয়েছে। এ কি করে সম্ভব?
এই মানুষটার মধ্যে কি আলাদা কিছু আছে? ফাহাদ আবার বলল। কি হলো? আমার জবাবটা পেলাম না তো। অহনার ভাবনার জগৎ থেকে ফিরে এসে বলল। না, আমার আগের মতো ভালো লাগছে না। অহনার এই জবাবে ফাহাদ বেশ খুশি হলো। তাদের নিচে নামা দেখে মো তাদের দিকে এগিয়ে গেল। সে অহনাকে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো। সব ঠিকঠাক? অহনা চোখের ইশারায় বলল যে সব ঠিক। এটা বুঝতে পেরে মোয়ের বেশ শান্তি পেল। অহনা আর ফাহাদের বিয়ের তারিখ ঠিক হলো 2 সপ্তাহ পর। ফাহাদ আর তার পরিবার বিদায় নিয়ে চলে গেল। রাতে মো অহনার রুমে এসে বসলো কথা বলার জন্য। তার মনে এই জানার জন্য আকুপাকু করছে যে অহনা বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়া নিয়ে কিছু বলল না কেন। অহনা বসে বসে ফোন টিপছে আর মোকে পর্যবেক্ষণ করছে, কারণ মো রুমে আসার পর থেকে চুপ করে আছে, কোনো কথাই বলছে না। কি ব্যাপার দোস্ত, তুই চুপ কেন? মো যেন অহনার একটা কথা শোনার জন্যই এতক্ষণ বসেছিল। মনে হচ্ছে তার মুখের থেকে এখন ঝড়ের গতিতে কথা বের হবে। আমার থেকে কিছুই লুকাবি না, বুঝেছিস? আমাকে সব বল, ছাদে কি এমন কথা হলে যে ফাহাদ ভাইয়ের সাথে বিয়ে তার তুই মানাই করলি না? কালকে তো খুব কান্না করছিলে বিয়ে করবি না বলতে। অহনা কিছুক্ষণ চুপ থেকে ভাব নিয়ে বলল। আমার মন আমার ইচ্ছা। এ কথা শুনে মোয়ের রাগ উঠে গেল। সে অহনার মাথায় হালকা চাটি মেরে বলল। আমাকে বলবি না তুই? কথা কি আমার স্টাইলে বের করবো নাকি নিজে নিজেই বলবি? আচ্ছা রে, বলছি। তারপর অহনা মোকে সব বলে। জানিস মো, আমার কেন যেন মনে হচ্ছে ফাহাদ অনেক ভালো। ওনার সাথে থেকে আমি একটু আনকমফোর্টেবল ফিল করিনি। ছাদে ওনার সাথে কিছু কথা বলার পরে আমার মন থেকে ভয় চলে যায়। জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে ওনার থেকে ভালো লাইফ পার্টনার হয়তো পাবো না আমি। আমারও তাই মনে হচ্ছে। তোর ভাইয়েরও ফায়াদ আর তার পরিবারকে অনেক ভালো লেগেছে। এইভাবে করে রাত 12টা পর্যন্ত তারা গল্প করে। এর মধ্যে আবার দুজন বিয়ের অনুষ্ঠানে বেশ কিছু প্ল্যানিংও করে ফেলে। গল্প শেষে মো রুমে এসে দেখে আয়ান ঘুমিয়ে পড়েছে। সে চুপি চুপি গিয়ে আয়ানের পাশে শুয়ে পড়ল, যাতে আয়ান টের না পায়। সকালে আয়ান তাড়াতাড়ি করে অফিসের জন্য বেরিয়ে পড়ল, কারণ আজকে অফিসে অনেক কাজ। আবার আজকে আয়ানের আব্বুও কাজের থেকে চলে আসবে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। হঠাৎ দাদি আয়ানের আব্বুর উদ্দেশ্যে বলল। শোন আশরাফ, আমার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি চিন্তা আম্মা? ভাবছি যে অহনার বিয়ের সাথে আয়ান আর মোয়ের বিয়ের অনুষ্ঠান করলে কেমন হয়। দাদির এই কথায় সবার খাওয়া বন্ধ হয়ে যায়। আয়ানের আব্বু কিছুক্ষণ ভেবে বলে যে, আম্মা, আমার মনে হয় আয়ান আর মোয়ের বিয়ের অনুষ্ঠানটা করে ফেলে। কারণ ওদের বিয়ে যেমন পরিস্থিতি করেছিল, আমাদের অনেক আত্মীয় ওদের বিয়ের ব্যাপারে জানে না। অহনার বিয়েতে যেহেতু সবাই আসবে, তাই একবারে অনুষ্ঠান করে ফেললেই ভালো হবে। এই কথা শুনে সবাই অনেক খুশি হয়। আর আয়ান, তার যেন খুশির সীমানা নেই। তার তো মন বলছিল ধুমধাম করে আবার মোকে বিয়ে করতে, একদম মন থেকে। মনে মনে সে দাদি আর আব্বুকে 1000বার ধন্যবাদ দিল। আর অহনারও সেই খুশি লাগছে, কারণ তার অনেক আগে থেকেই একটা সুপ্ত ইচ্ছে ছিল যে তার আর মোয়ের বিয়ের সব অনুষ্ঠান একই সাথে হবে। আজ যে এভাবে তার ইচ্ছাটা পূরণ হবে সে ভাবতেও পারেনি। মোয়েরও বেশ ভালো লাগছে, কারণ সব মেয়েদের মতো তারও ইচ্ছা ছিল যে তারও বিয়ের অনুষ্ঠান হবে, বৌভাত হবে, সে অনেক সুন্দর করে সাজবে। কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন ছিল না। এখন অবশ্য সব ঠিক আছে। খাওয়া দাওয়া শেষে মো তার রুমে না গিয়ে অহনার রুমে যায়। উদ্দেশ্য একটাই, 2 বান্ধবী মিলে এই প্ল্যানিং করবে যে হলুদ বিয়ে বৌভাতে কেমন কালারের কেমন ডিজাইনের ড্রেস পরবে। তাদের ইচ্ছা যে দুজন একই ধরনের ড্রেস আপ করবে। এদিকে আয়ান বেচারা রুমে এসে বসে আছে। সে মোয়ের জন্য ওয়েট করছে, কারণ অনেক কথা আছে মোয়ের সাথে। সে মনে মনে হানিমুনের প্ল্যানিং পর্যন্ত করে ফেলেছে। এখন শুধু মোকে বলার পালা। কিন্তু মোয়ের আসার কোনো নামই নেই। ওয়েট করতে করতে যে কখন সে ঘুমিয়ে পড়েছে তা নিজেও বুঝেনি। সকালে পাখির কিচিরমিচির আওয়াজে আয়ানের ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে সে পাশে হাত দিয়ে দেখে যে মো নেই। থাকবেই বা কি করে? কালকে রাতে অহনা আর মো গল্প করতে করতে একসাথেই ঘুমিয়ে পড়েছে। মোকে পাশে না পেয়ে আয়ানের একটু রাগ হলো বটে। সে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বিকালে আয়ান অফিস থেকে ফিরে এসে দেখলো মো ব্যাগ গুছাচ্ছে। সে এতে বেশ অবাক হয়ে যায়, কারণ তার জানা মতে এখন কোথাও যাওয়ার কথা না। তাহলে মো ব্যাগ কেন গুছাচ্ছে? আয়ান নিজের কৌতূহল নিয়ে মোকে জিজ্ঞাসা করলো। আচ্ছা, আমরা কি কোথাও যাচ্ছি? যাচ্ছি তো, কিন্তু আমরা না, শুধু আমি যাচ্ছি। এই কথা শুনে আয়ানের বুক ধক করে উঠল।
কারণ মৌকে ছাড়া থাকা তার জন্য বেশ কষ্টকর। কি আবল তাবল বলছিস তুই? কোথায় যাবি একা একা তুই? আমার বাসায় যাব, কিন্তু একা না, ভাইয়া নিতে আসবে। কিন্তু এভাবে হঠাৎ করে তোর বাসায় যেতে হবে কেন? আর কিছুদিন পরেই তো আরে আমাদের হঠাৎ বিয়ে। কেন? এখন কেন না হয় যাচ্ছি? একসাথে যাবো না? জামাইতে আমাদের এমনি রোমান্টিক মানুষ দেখছি। দিক থেকে ও আমার জবাব দিতে যাবে, কিন্তু তার আগে অহনা এসে দরজায় নক করে। তুই তো এবার আরো বুড়ো হয়ে যাবি। আচ্ছা ভাবি আরে মাহাতাব কেউই ভাইয়া বুঝছে না। চলে এসেছে তো তোকে আরে নিতে। ভাই তোমাকে আমার ঘরে ছোট মেহমান আসছে, আয়ান এই সব মানে যেন বউ মাথার মামা উপর হয়। দিয়ে যাচ্ছে। এমন আরে এবার ভাই হুটহাট আমাকে করে দেখো শক না হয়ে তো। যাচ্ছে আরে কেন? কেউই বুঝছে না। বুঝার টাইমটুকু আরে ভাই লাগছে তোমাদের না। ঘরে ছোট মেহমান ও আসছে, আয়ানকে আমার বলে, মানে ইচ্ছা মৌ করেছে মা আরে হবে। তাই তুমি তোমাকে চুপচাপ জড়িয়ে ওরে এখানে আরো ধরেছি। দাঁড়িয়ে সময় থাকবে, পাবে মা। আর নাকি এটা আমাকে কি গিয়ে দিয়ে প্রথম আসবে? বার নাকি কি হচ্ছে যে বউ? তুমি আমাকে একটু এমন বলতো। বিহেভ করছো? কিছুই বুঝছি আরে না। হলুদের দিনের কথা তুমি কি তুমি ব্যাগটা ভুলে নিয়ে নিচে গিয়েছো? আসো তো, সেখানে সেদিন সব তো জানতে পারবে। আমি তোমাকে জড়িয়ে আয়ান আর ধরেছিলাম। কোনো উপায় না পেয়ে দোকানের মৌয়ের কি সাথে দেখলে ব্যাগ তুমি? নিয়ে নিচে নামে। আমেরিকায় তো নিচে এসব নেমে নরমাল। দেখে মাহাতাব আর তার ওসব আব্বু কি বন্ধুর যেন ওয়াইফ কথা বাদ দাও বলছে। তো। মৌকে তোমাকে নামতে হলুদের দেখে দিন মাহাতাব এগিয়ে তোমাকে আসলো, হলুদের দিন তারপর দেখে তাকে জড়িয়ে আমার ধরলো। তোমাকে অনেক পছন্দ হয়ে কতদিন পর গিয়েছিল। দেখলাম তারপর আমার থেকে বোনটাকে, আমার দেখে করে মনটা পেতে ইচ্ছে জড়িয়ে করে গেল। তোমাকে তাড়াতাড়ি ফিল বাসায় করতে চল, ইচ্ছে আব্বু করি। আম্মু ওয়েট করছে তোমার তোর সাহস জন্য। তো কম না। এইসব দেখে আমাকে আয়ান আর থাপ্পড় চুপ মারলে থাকতে তুমি। পারলো না। এর ফল সে তো ভোগ বলল, করতেই হবে তোমাকে। এখানে হচ্ছেটা কি? না আমাকে আমি কি তোর কেউ দয়া হাতটা করে বলবে? আজকে ছাড়বো আয়ানের না। এই কথা তোকে শুনে উচিত অহনা শিক্ষা বলে, দিতে হবে। কি আর হবে? সেই অবস্থায় তুমি বউ থাকলে নিজের তো বাপের বাড়ি আয়ানকে যাচ্ছে, কিছু বলবে? সেখান আরে থেকে দোস্ত তুই তুই ওকে ভুল বুঝছিস। বিয়ে করে আমি তো এই মৌ বাড়িতে নিয়ে ভাবির ডাকে আসবি, ছাদে আসি। একদম রীতি মেনে। মূল কথা, তোদের শুধু যে বিয়ের অনুষ্ঠান হবে তা না, তোদের আবার নতুন করে বিয়ে হবে, এতে আরো বেশি মজা হবে। অহনার এইসব কথা শুনে আয়ানের তো রাগ মাথায় উঠে গেল। সে বিড়বিড় করে বলছে, মজা না সাজা আমার জন্য। কিছু কি বললি ভাইয়া? এসব উল্টাপাল্টা আইডিয়াটা কার ছিল? কার আর হবে? আমাদের প্রিয় দাদি। এই কথা শুনে আয়ান অসহায় দৃষ্টিতে দাদির দিকে তাকালো। আর দাদি তো আয়ানকে দেখে মিটমিট করে হেসে যাচ্ছে। শুধু দাদি না, বাকি সবাই আয়ানের এই অবস্থায় হেসে যাচ্ছে। কিছুক্ষণ পর মাহাতাব বলল, মৌ চল তাড়াতাড়ি, আম্মু আমাকে অলরেডি দুবার ফোন দিয়েছে, এজন্য যে আমরা কি বের হয়েছি নাকি। মৌ আয়ানের থেকে দৃষ্টি ফিরিয়ে বলল। চলো ভাইয়া। এরপর মাহাতাব মৌয়ের ব্যাগ নিয়ে হাঁটা ধরল। পিছে পিছে মৌ আসছে। তারও বেশ খারাপ লাগছে আয়ানকে ছেড়ে যেতে, কিন্তু সবার জোর জবরদস্তিতে তাকে যেতেই হলো। সবাই দরজার কাছে এসে মৌকে বিদায় দিচ্ছে। আয়ানের তো মনে হচ্ছে কেউ তার কলিজাকে তার থেকে আলাদা করে দিচ্ছে। আয়ানের অবস্থা দেখে অহনা দাদির উদ্দেশ্যে জোরে জোরে বলল, দাদি গো দাদি, তুমি কিভাবে পারলে দুইটা কিউট সুইট লাভার্সকে আলাদা করতে? এদের দুজনকে দেখে তো আমার একটাই গান মনে পড়ছে, परदेसी जाना नहीं, मुझे छोड़ के मुझे छोड़ के। গানটা বলে অহনা সহ বাকি সবাই হেসে উঠে, শুধু আয়ান বাধে। সে রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকায়। আয়ান আর কিছু না বলে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। খুব রাগ লাগছে তার, খুব মানে খুব। এখন মনে হচ্ছে সবকিছু ভাঙতে পারলে তার ভালো লাগতো। মৌ, তুইও আমাকে একবার বলতি। তুই তো বললি না। তোকে ছাড়া থাকতে যে আমার কতটা খারাপ লাগে তা বোঝাবো কি করে তোকে? আমার মনে হচ্ছে এখন তোকে ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আয়ান আর কিছু না ভেবে সোজা ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। কিছুক্ষণ পানি নিচে থাকলে যে তার রাগ কিছুটা কমবে এটা জানে সে। প্রায় 10 মিনিট পর সে ওয়াশরুম থেকে বের হয়ে খাটে বসে। একা একা তার একটুও ভালো লাগছে না। কিছুক্ষণ পর তার দরজায় নক পড়ে। সে উঠে গিয়ে দরজা খুলে দেখে যে দাদি আর আম্মু দাঁড়িয়ে আছে। ওনাদের দেখে আয়ান কিছু না বলে আবার খাটের উপর বসে। দাদি গিয়ে আয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার উপর অনেক রাগ করেছিস তাই না? এ কথা শুনে আয়ান কিছু বলল না। দাদি আবারও বলল, জানিস, আমার না খুব ইচ্ছে আমার নাতির প্রেম করা দেখবো আমি। দাদির এ কথা শুনে আয়ান বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না যে দাদি হুট করে এমন সব আজগুবি কথা কেন বলবে। সে জিজ্ঞাসু দৃষ্টিতে দাদির দিকে তাকায়। দাদি আয়ানের দিকে চেয়ে আবারও বললেন, দেখ, তোদের বিয়ের এখনো 2 সপ্তাহের কিছু কম দিন বাকি। তুই কিন্তু চাইলে এ কয়দিনটা একদম নিজের মনের মতো কাটাতে পারিস। দাদি, এসব কি বলছো তুমি? আমার বউকে ছাড়া একদম ভালো লাগছে না, আর তুমি আমাকে মন মতো সময় কাটাতে বলছো? এর মধ্যে আবার অহনা এসে যোগ দিল। সে আয়ানকে বলল, আরে ভাইয়া, দাদি সেটা বলেনি। দাদি বলেছে তুই চাইলে কিন্তু এই কয়েকদিন
মৌয়ের সাথে প্রেম করতে পারিস, যাকে বলে বিয়ের আগে প্রেম। বলেই অহনা, দাদি আর আম্মু মিলে হাসতে থাকে। আয়ান তো এসব শুনে অবাক হয়ে যায়। সে বলে, মানে তোমরা বলছো আমি ময়ের সাথে প্রেম করব? আম্মু বলল, তা নয় তো কি, তোর ইচ্ছা মতো প্রেম করবি, কেউ কিছু বলবে না। আর দেখ তুই কত ভাগ্যবান, তোর ফ্যামিলি তোকে ঠেলছে প্রেম করার জন্য। এমন ফ্যামিলি কয়জনের হয় বলতো? ভাইয়া, আম্মু একদম ঠিক বলেছে। জানিস, মৌ একদিন বলছিল ওর খুব ইচ্ছা বরের সাথে প্রেম করবে, একদম ফিল্মের মতো প্রেম করবে। আর মৌয়ের ইচ্ছা পূরণ করার এটা খুব সুন্দর একটা ওয়ে। তুই একদম ফিল্মের হিরোদের মতোই মৌয়ের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করবি, সারা রাত ফোনে কথা বলবি। চিন্তা করছিস একবারও এসব? হুম 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 আয়ান কি বলবে বুঝতে পারছে না। বিনা যে এমন কথা বলবে, এমন সব প্ল্যানিং করবে, তা ধারণাও করতে পারেনি সে। আম্মু বলল, দেখ আয়ান, তুই এখন যে প্রেম করবি তাতে কিন্তু তোর কোনো অপবিত্রতা থাকবে না, আর অবৈধ কিছু হবে না। কারণ তোর আগে থেকেই স্বামী স্ত্রী। অনেকের ইচ্ছে থাকে যে বিয়ের আগে প্রেম করবে, মৌয়ের অবশ্যই ইচ্ছা বিয়ের পর প্রেম করবে। এভাবে কিন্তু মৌয়ের ইচ্ছা পূর্ণ হচ্ছে। একবার ভেবে দেখিস সব। আয়ান খুশি মনে বলল, এতে ভাবার কি আছে? আমার ফ্যামিলির মহিলাদের দল যে এত ভালো তা কি আমি জানতাম নাকি? আর ময়ের এই ইচ্ছা অবশ্যই পূরণ করব। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই সুইট দাদি, আমাকে নিয়ে যে তুমি এত ভাবো তাকে জানতাম আমি। দাদি বেশ ভাব নিয়ে বলল, হয়েছে হয়েছে, আর এত পাম দিতে হবে না। আমার নাতি না তুই, এতটুকু তো খেয়াল রাখতেই হয়। যা ভাইয়া, জিলে আপনি জিন্দিগি। বলে অহনা খিলখিল করে হেসে দেয়। কিন্তু তার মনটা একটু খারাপও বটে। তারও বেশ ইচ্ছা হচ্ছে আয়ান আর মৌয়ের মতো এভাবে প্রেম করতে, কিন্তু তা হওয়া পসিবল না, হওয়া উচিতও না। ফাহাদ এ পর্যন্ত তাকে ফোন দেয়নি, নাম্বারই কালেক্ট করেছে নাকি কে জানে। আয়ানের সাথে সবাই কিছুক্ষণ কথা বলেই চলে যায়, আর আয়ান শুয়ে রেস্ট নেয়। তার মনটা এখন অনেক খুশি। ঘন্টাখানেক আগেও যে সে এত রাগ করেছিল, এখন একটু রাগ নেই তার। আর এদিকে মৌ বাসে এসে তার আব্বু আম্মু ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ ধরে গল্প করে। তারপর রাতের খাবার খেয়ে রুমে আসে সে। কিন্তু রুমে আসার পর তার মনটা খারাপ হয়ে যায় আবার। আয়ানের কথা তার খুব মনে পড়ছে, ইচ্ছা করছে তাকে দেখতে। কিন্তু সে তো আর জানে না আয়ান আর বাকি সবার প্ল্যানিং। আয়ানের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা চিন্তা করতে করতে যে কখন চোখ ঘুমে জড়িয়ে যায় সে টেরই পায়নি। ঘুম ভাঙে ফোনের আওয়াজে। এই মুহূর্তে তার ইচ্ছা করছে ফোনটা বাড়ি দিয়ে ভেঙে ফেলতে। মুখ ঘুম ঘুম চোখে সামনে থাকা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11:30 বাজে। সে বিরক্তি নিয়ে বলল, কে রে অসময়ে ফোন দিছে, খুবটাই নষ্ট করে দিল। এরপর মৌ ফোন হাতে নিয়ে দেখে আয়ান ফোন দিয়েছে। মুহূর্তে তার ঘুম উধাও হয়ে যায়। সে তাড়াতাড়ি ফোন রিসিভ করে, কিন্তু কোনো কথা বলছে না। ফোনের উপাস থেকে কোনো আওয়াজ না পেয়ে আয়ানই কথা বলা শুরু করলো। আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? আয়ানের এই কথা শুনে মৌ কিছু বলে না, শুধু চুপচাপ শোনে। কি হলো, কথা বলছিস না কেন? মৌ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তুমি আমার কাছে ভোলার মতো কেউ না, আমার মনে সবসময় তুমিই আছো আর থাকবে। তো আমাকে একবারও ফোন দিসনি কেন? আমার বাসায় আসার পর থেকেই ভালো লাগছিল না, কেন যেন খুব কান্না পাচ্ছিল। তোমার সাথে কথা বলার সময় যদি আমার কান্না চলে আসে তাই আমি ফোন দিইনি। আচ্ছা সন্ধ্যা, তোকে না খুব দেখতে ইচ্ছে করছে। কয়েক ঘন্টা হলো গিয়েছিস, কিন্তু মনে হচ্ছে কতটা বছরে দেখা করিনি আমরা। আমি তাহলে ভিডিও কল দিই। ভিডিও কল কেন? আমার তোকে সরাসরি দেখতে ইচ্ছে করছে। এখন এত রাতে সরাসরি কিভাবে দেখা করা সম্ভব? চাইলে অনেক কিছুই সম্ভব। তুই আর কোনো কথা না বলে তোর রুমের বারান্দায় আয়। আয়ানের এই কথা শুনে মৌ কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে আসলে আয়ান এখন কোথায়। সে বারান্দায় গিয়ে তাই দেখলো যা সে আন্দাজ করেছিল। আয়ান নিচে দাঁড়িয়ে আছে। মৌরা ভাড়া বাসায় থাকে। যে বাড়িটাই তারা থাকে তা 3 তলা, আর তারা টপ ফ্লোরেই মানে 3 তলাতেই থাকে। আয়ান তাদের বাসার সামনে যে খালি জায়গা আছে সেখানে দাঁড়িয়ে মৌয়ের জন্য ওয়েট করছিল। মৌ বারান্দায় যাওয়ার পর আয়ান যেন তার প্রাণ ফিরে পেল মৌকে দেখে। মৌয়েরও খুব ভালো লাগছে আয়ানকে দেখে। দুজন দুজনাকে দেখে দেখে প্রায় 5 মিনিট পার করলো। মনে হচ্ছে তোকে কতদিন দেখি না। মৌয়ের জবাবে কিছু বলেনি, শুধু মুচকে হাসি দিয়েছে। রাস্তার বড় বড় সোডিয়াম বাতিতে মৌয়ের চেহারা মনে হচ্ছে আরো সুন্দর দেখাচ্ছে আয়ানের কাছে। মৌদের বাসা রাস্তার সাথে হওয়ায় তাদের রুমগুলোতে ওসব আলো পড়ে।
ফলস্বরূপ মৌ যে রুমে থাকে সে রুমেও আবছা আলো এসে পড়েছে। এখনো দুজন চুপ হয়ে আছে। তাদের এই চুপচাপ মুহূর্তটার সাক্ষী হচ্ছে রাতের আকাশ, আশেপাশে জোনাকি পোকাগুলো। ঝিঝি পোকাগুলোর শব্দে এই মুহূর্তটা সম্পূর্ণ নীরব হয়নি। তারা তাদের মতোই ডেকে চলেছে। আর নিস্তব্ধ এই রাতটাকে তারা নিজেদের আওয়াজে মাতিয়ে রাখছে। কিছুক্ষণ পর মৌ হেসে বলল, আমার নিজেকে কোনো উপন্যাসের চরিত্র মনে হচ্ছে, মানে নিজেকে একজন প্রেমিকা মনে হচ্ছে। মৌয়ের কথা শুনে আয়ানও হেসে উঠল। তো আমাকে কি কোনো উপন্যাসের বর্ণনা করার প্রেমিক থেকে কম মনে হচ্ছে নাকি? তা অবশ্যই ঠিক। জানিস, আমার কাছে এমন লুকোচুরি দেখা করতে আলাদা একটা ফিলিংস আসছে। মনে হচ্ছে আমাদের পরিবার আমাদের এক হতে দিবে না, দেখা করতে দিবে না, তাই আমরা এমনভাবে দেখা করছি। আয়ানের এ কথা শুনে মৌ খিলখিল করে হেসে দিল। আর আয়ান মন্ত্রমুগ্ধের মতো সে হাসি শুনছে। এভাবে প্রায় রাত 2টা পর্যন্ত গল্প করে। পরের দিন বিকালে মাহাতাব অফিস থেকে আসার সময় একটা পার্সেল নিয়ে আসে। সে বাসায় ঢুকেই আগে মৌকে ডাক দেয়। মৌ, এত দেরি, তাড়াতাড়ি আয় তো। কি হচ্ছে ভাইয়া, তো ডাকছো কেন? তোর জন্য কে যেন কিছু একটা পাঠিয়েছে দারোয়ান আঙ্কেলকে। আবার সে বলেও দিয়েছে তুই ছাড়া অন্য কেউ যেন পার্সেলটা না খুলে। আমার জন্য কে কি পাঠাবে? মানুষ তো আছে পাঠানোর জন্য, সেই পাঠিয়েছে নিশ্চয়ই।